হ্যালো এভরিওয়ান, টেক্সট বুক বাংলাতে সকলকে স্বাগত। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পুরোপুরি এসএসসি এমটিএস এবং হাভেলদারের মধ্যে যে কাট আপের যে বিশেষ ব্যাপারটা সেটা নিয়ে আমরা কথা বলবো। কাট আপ কেন হাই যায়, কাট আপ হাই গেলে আমাদের কি করা উচিত, বা অন্যান্য রাজ্যে যে কাট আপ হাই যাচ্ছে সেগুলোকে ট্যালি করা, তো 2026-এ নতুন করে নিজেকে তৈরি করা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি প্রিপারেশন নিই, প্রথমেই যদি কাট আপের দিকে তাকাই তাহলে প্রিপারেশন নেওয়াটা অনেকটা অংশে আমাদের ডাউন হয়ে যায় না। আমরা তখনই কোনো গ্রেট জিনিসকে পারচেস মানে টার্গেট করতে পারি, ঠিক আছে, যখন আমাদের মধ্যে একটা এবিলিটি গড়ে ওঠে। কিন্তু আমাদের মধ্যে কোনো এবিলিটি গড়েই ওঠেনি, হঠাৎ করে আমি চেস করতে যাচ্ছি সেই সব জিনিসকে যেগুলো একটা স্ট্যান্ডার্ডের পরে মানুষ করে থাকে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেল ভিডিওটা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কমেন্ট করার কিছু থাকে কোনো জায়গায় যে স্যার এই জায়গাটা আমাকে একটু বুঝিয়ে বলুন, আমি তোমাদেরকে কমেন্টেই আনসার দিয়ে দেবো। তো প্রথম থেকে ভিডিওটা ভালো করে একটু দেখতে থাকো। প্রথম যে জায়গাটা আমি তোমাদেরকে হিট করব সেটা কোন জায়গাটা বলো তো? সেটা হচ্ছে যে এই কাট আপের ফান্ডটা, সেটা হচ্ছে যে কেন একই রাজ্যের কাট অফ অন্য রাজ্যের থেকে অনেক আলাদা হয়। এটা দেখবে স্টুডেন্টের মনে অনেক প্রশ্ন, স্যার আমি যদি গোয়ায় জন্মাতাম, এই কথাটা অনেকে বলেছে যে স্যার আমি যদি গোয়ায় জন্মাতাম আমার কাট আপ অনেক কম হতো। এবার গোয়ায় তুমি জন্মাতে পারো, বাট গোয়াতে তো সিটটাও কম থাকে না। এবার ওখানে ট্রেনটা এরকম নয় যে সবাই সরকারি চাকরি পরীক্ষা দেবে। ট্রেনটা সব থেকে বেশি জায়গায় যায় কোথায় না, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপর তোমার বিহার, ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু মডারেট জোনের মধ্যে ফেলা হয়, জানো? এটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো আমি দেখো তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আলাদা হয়। প্রথম হচ্ছে শূন্য পদ, ঠিক আছে? মনে করো একটা রাজ্যের থেকে অন্য অন্য রাজ্যের শূন্য পদে কিন্তু তফাৎ হয়, এটা একটা জায়গা। প্রার্থীর ঘনত্ব, অর্থাৎ ধরো আমার সিট আছে তোমার 500টা, ঠিক আছে? ধরো এটা ইউপিতে সিট আছে 500টা, আর আমার এখানে সিট আছে 200টা। আমি ভাবছি আমি যদি ইউপিতে থাকতাম তাহলে কত ভালো হতো। কিন্তু ইউপিতে ধরো তোমার অন্তত 10 গুণ ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে প্রার্থীর ঘনত্বটা বেড়ে যাচ্ছে, অতএব এখানে কাট আপটা নামতে দিচ্ছে না। 3 নম্বর জায়গা দেখো শিফটের কাঠিন্য। এটা দেখো তোমার ভাগ্যের উপর নির্ভর করছে, এটা তো কারো কিছু কিছু করার নেই। তো এই শিফটের কাঠিন্যর জন্য যে কোনো সংস্থা কি করে না, নর্মালাইজেশন করে। এবার এখানেও একটা স্টুডেন্ট ভুল করে থাকে, তারা নর্মালাইজেশন চক্করে ফেসে যায়। কিরকম ফাঁসে? যেহেতু নর্মালাইজেশন হবে তাহলে আমাকে এতগুলো উত্তর করতে হবে, এটা তো নর্মালাইজেশন হবে তাহলে আমাকে এতগুলো কি করতে হবে। তোমার কিছু ভাবার দরকার নেই, তুমি যেটুকু পড়ে গেছো, যেটুকু পাচ্ছ সেই আউটপুট দেবে, তার ওপর বিশ্বাস করে তোমাকে থাকতে হবে, আর তোমার কোনো আর জায়গা নেই। এবার দেখো চূড়ান্ত যেটা কাট অফ, ফাইনাল স্টেট কাট অফ, এইটা এই সব করা জিনিসের মধ্যে তৈরি হয়। তাহলে আমাদের যে কাট অফটা বাড়া কমা করে সেগুলো কিন্তু এই 3টে জিনিসের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? শূন্য পদ, প্রার্থীর ঘনত্ব, শিফটের কাঠিন্য সমান হচ্ছে চূড়ান্ত কাট অফ। মানে এই সমস্ত কিছু নিয়ে কাট অফটাকে তৈরি করে। তার মানে হচ্ছে যে যদি মনে করো একটা জায়গায় নর্মালাইজেশন হচ্ছে, তো এই নর্মালাইজেশনের জায়গাও কিন্তু এই জায়গাগুলো দেখা হয়, যে ধরো শিফটের কতটা কাঠিন্য গেছে এটা কিন্তু দেখা হয়। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস কত অ্যাভারেজ মার্কস পাচ্ছে, এটাও কিন্তু দেখা হয়, ঠিক আছে কিনা? বেশ, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে বিগত 5 বছরের কাট আপ ট্রেন্ড। দেখো আমি কিন্তু বলিনি যে কাট আপটাকে এরকম এরকম পুরো লিস্ট নামিয়ে, আমি একটা গ্রাফ টেনে দিয়েছি, যে গ্রাফটা তোমরা বুঝতে পারবে। প্রথমে কি ছিল? সীমিত প্রতিযোগিতা ছিল, অফলাইন নির্ভর প্রস্তুতি ছিল। দেখো 2021-22 পর্যন্ত মানুষ এসব করে গেছে, তখনও স্টুডেন্টরা কে বোঝালেও স্টুডেন্টরা কি করতো না, অফলাইনে গিয়েই ভর্তি হতো। তার কারণ কি? তাদের বিশ্বাস ছিল অফলাইনে। এরপর কি দেখা গেল যে মনে করে যখন অফলাইনে পরীক্ষা হতো তখন একটা শিফটে পরীক্ষা হতো, আর তখন এরকম তোমার বিভাজনটাও এরকম ছিল না, তখন ম্যাথ, ইংলিশ, জিআইজিকে 25-25-25-25। তার মানে মোট আমার প্রশ্ন আসছে কটা না, 100টা প্রশ্ন আসছে। এবারে এই 100টা প্রশ্নকে টার্গেট করে আমি যদি তোমাকে 2000 প্রশ্ন করাই, তাহলে কিন্তু এই 100টার মধ্যে আমি প্রায় 70% তোমাকে কমন দিয়ে দিতে পারবো।
এটা একটা যুগ ছিল, ঠিক আছে। কিন্তু এখন কটা শিফটে পরীক্ষা হচ্ছে? মিনিমাম 15টা শিফটে পরীক্ষা হচ্ছে। এই 15টা দিনে পরীক্ষা হচ্ছে, 15টা কিন্তু 3টে শিফট, মানে 45 থেকে 50টা তোমার মিনিমাম কোশ্চেন হচ্ছে। তাহলে এই 50টা কোশ্চেন যদি হয়, যেখানে আমাদের স্কোরিং হচ্ছে কি না 50 নাম্বার, 25+25+25 যে ইংলিশ এবং জিকে, তাহলে আমাকে এই 50 × 50 মানে হচ্ছে তোমার 2500 কোশ্চেন। সেই 2500 কোশ্চেনকে কমন দিতে গেলে কতটা পড়তে হবে? এরপর অফলাইনে কি হয় না, ম্যাক্সিমাম 2 দিন ক্লাস হয়, 3 দিন ক্লাস হয়। কিন্তু অনলাইনে কি হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে, প্রতিদিন প্র্যাকটিস হচ্ছে, প্রতিদিন নতুন নতুন জিনিস জানতে পারছো, অর্থাৎ একটা স্কুলের অ্যাটমসফিয়ার পাওয়া যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, কাট আপটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে এই অনলাইন ফোকাসের ফলে। স্টুডেন্টের কাছে অনেক কম টাকায় অ্যাভেলেবেল হচ্ছে, তারা বাড়িতে বসে পড়াশোনা করতে পারছে। আগে অফলাইনের জন্য যে টাইমটা স্পেন্ড হতো সেটা হচ্ছে না, যার জন্য অনলাইনে স্টাডি মেটেরিয়াল এবং মেটেরিয়াল সহজলভ্য হয়ে গেছে। শূন্য পদের ওঠানামা নর্মালাইজেশনের প্রভাব। দেখো শূন্য পদটা তো ধরো কোনো বছর বেশি হলো, কোনো বছর কম হলো, তো সেটা হবেই। ধরো 2023-এর কথা বলছি তোমাদেরকে। 2023-এ বছরের প্রথমের দিকে 10,000-এর মতো সিট বের করেছিল, এবং 2023 থেকেই নতুন প্রশ্ন পদ্ধতি চালু হয়, সিলেবাস পদ্ধতি, যে শুধুমাত্র ইংলিশ এবং জিকের ওপর সবকিছু নির্ভর করবে। তো 10K প্রায়, ঠিক আছে। এখানে কিন্তু কাট অফ কম গেছিল। ওই বছরই 2023-এর নাম দিয়ে, এটা 2022 নাম দিয়েছিল, 2023-এর নাম দিয়ে বের করে, এবং কটা সিট থাকে, 1600টা সিট থাকে, 1600টা সিট থাকে, এবং সেখানে কাট অফ চলে যায় 139 কলকাতা জোনের জেনারেল। কতর মধ্যে না 139 হচ্ছে 150-এর মধ্যে। তখন স্টুডেন্টরা তো বিভ্রান্ত হয়ে যায়, বাপরে বাপ 150-এর মধ্যে 139 তো পাবো না। সিম্পল ব্যাপার। তারপরের 2024 সালের যখন 11K যখন বেরোলো, এখন তো 2025-এর রেজাল্ট বেরোয়নি, আমি বলতে পারবো না, তখন কি হলো 2024-এর, তখন এই কাটঅফটা নেমে গেল 129-এ। তাহলে কত ছিল, 139 থেকে 129, শুধুমাত্র একটা রাজ্যের কাটঅফ দেখো নেমে গেল, এবং সেবারে অনেক স্টুডেন্ট সিলেকশন পেল। বোঝা গেছে? তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এবার নেক্সট জায়গায় যেটা নিয়ে যাব সেটা হচ্ছে কি বলতো, না এই যে রিজার্ভ আনরিজার্ভে তোমাদের মনে হচ্ছে কত কাটঅফ যেতে পারে, যেটা বাজারে ঘুরছে সেটা আমি তোমাদের সামনে লিখলাম। বাজারে যেটা ঘুরছে সেটা হচ্ছে যে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি 142 তোমায় করতে হবে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে তোমাকে 128 থেকে 132 করতে হবে, এসসির ক্ষেত্রে হচ্ছে 120 থেকে 125 করতে হবে, এসটির ক্ষেত্রে হচ্ছে 110 থেকে 115 করতে হবে। এইগুলোকে সেফ স্কোর বলছে। কিন্তু এই সেফ স্কোরটা আমরা সেফ স্কোর কিনা, এটা তো 100% সেফ স্কোর। 140 যদি তুমি পাও আনরিজার্ভ, যে টার্গেট সেভ স্কোর হচ্ছে 142, ঠিক আছে, এইটা নয়, এটা টার্গেটগুলো বলি, আগে টার্গেটগুলো বলি, ঠিক আছে। এটা হচ্ছে 138, এটা হচ্ছে 130, এটা হচ্ছে 122, এটা হচ্ছে তোমার কি না টার্গেট সেফ স্কোর, মানে তুমি নিশ্চিত থাকতে পারবে। আরে ভাই 142 পেলে আমি কলকাতাতে যদি 1000টা সিট থাকে গোটা ইন্ডিয়াতে, তাও আমি 142-এ সেফ জোনে থাকবো, ঠিক আছে। এবং ওবিসি বলো বা এসসি বলো, এসটি বলো, এগুলো হচ্ছে সেফ জোনে থাকা, যে কোনো চাপ নেই, এইটা নাম্বারটা পেলে আমি একদম সেফ জোনে চলে যেতে পারবো। কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পর কিন্তু গুণা করেও বুঝতে পারে না যে সে 142 পাবে, সে 138 পাবে, সে 130 পাবে, সে 122 পাবে, বিকজ মাঝে একটা খেলা হয়ে যায়। সেই খেলাটা হচ্ছে কি না নর্মালাইজেশনের খেলা, নর্মালাইজেশনের খেলা। এই নর্মালাইজেশনটা কিন্তু তোমাদের কথা শুনে কিন্তু হয় না। তোমরা বলো যে স্যার এই শিফটটা দারুণ টাফ ছিল, ও বলে স্যার ওই শিফটটা ইজি ছিল, এগুলো কিন্তু হয় না। এগুলো হয় পুরোপুরি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দ্বারা, যে এই শিফটে স্টুডেন্টরা কত পার্সেন্ট সঠিক আনসার দিয়েছে, এই শিফটে স্টুডেন্টরা কত পার্সেন্ট অ্যাটেম্প করেছে, এই শিফটে কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় বসেছে, ঠিক আছে।
এই শিফটের ডিফিকাল্টি লেভেল কেমন ছিল, এইগুলোকে অন্যান্য শিফটের সঙ্গে কম্পেয়ার করে গত বছর দেখা গেছিল বিশেষ করে সিএইচএসএল এর ক্ষেত্রে যে 25 নাম্বার বেড়েছে, আবার কারো কারো 15 নাম্বার কমেও গেছে। যাদের বেড়েছে তাদের কোনো চাপ ছিল না, যাদের কমে গেছে তাদের কিন্তু সত্যি সত্যি চাপ হয়ে গেছে। অতএব এমন একটা আমরা স্কোর করে আসতে চলেছি যে স্কোরটাতে আমার 25 বাড়ুক বা 15 কমুক আমার কিছু যায় আসবে না। সেটার জন্যই আজকে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপর দেখো, আমি প্রথম লিখেছি 140 স্কোর কি সত্যি নিরাপদ। ভালো করে বোঝো, আমি এখানে একটা রেড জোন করেছি 120, একটা ওয়ার্নিং জোন করেছি 120 থেকে 135, আর একটা সেফ জোন করেছি 140। আমি তো তোমাদেরকে প্রথম থেকেই বলছি যে তোমরা যদি 140 স্কোর করতে পারো, ঠিক আছে, যে কোনো কাস্টের ছেলে মেয়ে হলে সে চান্স পাবেই। রেড জোনটা দেখো শুধুমাত্র কাট আপ ছোঁয়ার আশা, নর্মালাইজেশনে বাদ পড়ার ঝুঁকি 100%। যে হ্যাঁ আমি কাট আপের কাছাকাছি যেতে পারছি কিন্তু আমার নর্মালাইজেশন আমি বেরিয়ে যেতে পারি। ভাগ্যের ওপর নির্ভরশীল কাট আপের খুব কাছাকাছি, বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে যে কোনো রাজ্যে যে কোনো শিফটে 100% সিলেকশন নিশ্চিত। সেটা কত না 140। কিন্তু 140 তোলা কিন্তু সত্যি সত্যি টাফ, খুব টাফ। এই যেটা পসিবল না তা নয়, কিন্তু টাফ। এবার তোমরা কি করবে এগুলো আস্তে আস্তে আমি একটু ইনফরমেশন দিয়ে বলতে চলেছি। এবার এই জায়গাটা দেখো, গত বছরের ন্যূনতম কাট আপ এবং টার্গেট করা, ঠিক আছে? এবার কাট আপের যে ফাঁদটা সেটা দেখো স্টুডেন্টরা কিভাবে সিলি মিস্টেক গুলো করে। পরীক্ষা হলে চাপের মুখে 2-3টে উত্তর ভুল করে দেবে। এটা প্রতি বছর হয়ে থাকে স্যার, আমি এটা ভুল করে দিয়ে চলে এলাম, এটা আমার জানা ছিল। তার কারণ কি, তার মাথায় ঘুরছে কাট আপ। কাট আপটা কিন্তু তোমার হাতে নেই, নর্মালাইজেশন তোমার হাতে নেই। যেটা আমার হাতে নেই সেটাকে পরিবর্তন আমার দ্বারা পসিবল নয়। মানুষ সব থেকে বেশি দুঃখী হয়, সব থেকে বেশি মানুষ ফ্রাস্ট্রেশনে যায় যে পরিস্থিতি চেঞ্জ করার সাপেক্ষে, যে আমার হাতে যেটা নেই সেটা আমি চেঞ্জ করব কি করে। তো সেক্ষেত্রে নর্মালাইজেশনের ড্রপ, সহজ শিফট পরীক্ষা হলেই নম্বর কমে যাওয়া, এটা তো ফ্যাক্ট। হাই কম্পিটিশন আপনার রাজ্যে কাট আপ হঠাৎ করে বেড়ে যাওয়া। দেখো কোন রাজ্যের কাট আপ কি বাড়বে এটা নিয়ে আমি একটা চার্ট করেছি, যেখানে মোটামুটি একটা গড় দেখতে পাচ্ছি যে এই রাজ্যগুলো হায়ার জোনে থাকে, এই রাজ্যগুলো মডারেট জোনে থাকে, এই রাজ্যগুলো আর একটু লো জোনে থাকে। তো সেটা একটু তোমাদেরকে আমি দেখাবো। তার আগে এটা একটু বলি যে যে ভুলটা সাধারণ স্টুডেন্ট এবং টপ র্যাঙ্কার স্টুডেন্টরা যেটা করে থাকে আর যেটা আমরা ভুলটা করে থাকি, এইটা কিন্তু ভালো করে একবার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? দেখো গত বছরের কাট আপ কত ছিল তার খোঁজ করছি আমি, কারণ আমি সাধারণ পরীক্ষার্থী। টপ র্যাঙ্কার্স কি করবে, আমার সেফ স্কোর কত হতে পারে সেটা সে ভাববে, এবং এটা কিন্তু তার ম্যাচিউরিটি, তার ম্যাচিউরিটি আছে বলে সেই জিনিসটা ভাবতে পারছে। তুমি সেই জায়গায় পৌঁছাতে পারছো না। 2 নাম্বার, দেখো সবচেয়ে কম কাট আপ যায় এমন রাজ্যের আশায় থাকে, নিজের ক্যাটাগরি সর্বোচ্চ কাট আপকে টার্গেট করে। এইটা হচ্ছে স্টুডেন্টদের সব থেকে বড় কথা। যখনই নোটিফিকেশন আসবে, ফোন আসবে, মেসেজ আসবে যে স্যার আমি অন্য রাজ্য থেকে করতে পারবো। দেখো অন্য রাজ্য থেকে করলে তোমার সমস্যা কিছু নেই, যেহেতু এখানে শুধু কোনো ইন্টারভিউ নেই, পুরোটাই হচ্ছে ডিভি। কিন্তু সমস্যা কোথায় হবে, ধরো তুমি এসসি, ধরো তুমি এসটি, ধরো তুমি ওবিসি, ঠিক আছে? তো তো এই সুযোগটা কিন্তু তুমি অন্য রাজ্যে গেলে পাবে না, অ্যাজ এ জেনারেল হিসেবে তোমাকে বসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি তুমি রাজ্যের মধ্যে পরীক্ষাটা দাও তাহলে তোমার সিলেকশনটা রাজ্যের মধ্যে হওয়ার 80% চান্স থাকে। খুব কম এমটিএস স্টুডেন্টকে এখন বাইরে যেতে হয়। আগে শুধু মেয়েদেরকে যেতে হতো না, এখন ছেলেদেরকেও যেতে হয় না, ঠিক আছে? অতএব চাকরি পাওয়াটা পর্যন্ত একটা যুদ্ধ, আবার চাকরি করাটাও কিন্তু যুদ্ধ। সেখানে ঘর ভাড়া নিয়ে থাকা, সেখানে সিচুয়েশন মানিয়ে নেওয়া, ঠিক আছে, সেখানে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করা, এবং তুমি কোনোদিনই ওই রাজ্য থেকে আর এই রাজ্যে ফিরে আসতে পারবে না, তুমি অন্য রাজ্যে হয়তো পেতে পারো। তো এই সমস্ত কিছু কিন্তু অবস্টাকেল থাকে। তো সেজন্য কি হয় না, অনেক স্টুডেন্ট সারাক্ষণ খোঁজ করে কোথায় কাট আপ কম গেছিল, সেখানে আমি ফিল আপ করবো।
ধরো তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, তুমি তামিলনাড়ুতে ফিল আপ করলে, আমি তোমাকে আমি কনফিডেন্স দিয়ে বলছি তামিলনাড়ুর কাট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কম হয়, যে কোনো সাউথ স্টেটে। তার কারণ হচ্ছে ওখানে গভর্নমেন্ট জবের যে ক্রেজটা এটা এত বেশি নেই, গেলে তো। এবার তামিলনাড়ুতে তোমাকে ওই টাকায় চালানো, ওই টাকায় বসবাস করা, ওই টাকায় সংসার করা, এই সব কিছু কিন্তু একটা অবস্টাকেল হিসেবে দেখা দেয়, অস্বীকার করে লাভ নেই। আর 8 পে কমিশন তোমরা যদি পাও তাহলে না হয় টাকাটার সমস্যা হবে না, কিন্তু ভাষাভাষীর ব্যাপারটা কিন্তু সমস্যা হতেই পারে, ঠিক আছে? কিন্তু করা যায় না এরকম নয়, যেহেতু এখানে কোনো ইন্টারভিউ নেই। ইন্টারভিউ থাকলে কি হয়, একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজকে একটা তোমার প্রায়োরিটি দেওয়া হয়। এবার যেহেতু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যেহেতু ইন্টারভিউ নেই, তাহলে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কি তারা জানতে যাবে না, শুধুমাত্র দেখবে ডিবিতে যে তুমি যে সার্টিফিকেটগুলো শো করেছো বা যেগুলো সাবমিট করেছো সেগুলো সঠিক কিনা, ব্যাস, আর তো কিছু নেই। ওকে, বেশ। নর্মালাইজেশনের ভরসায় বাঁচে, এইটা কিরকম না, আমার পরীক্ষা খারাপ হলো, আমি আশা করে আছি যদি নর্মালাইজেশন আমার নামটা চলে আসে, মোটামুটি হলো, আশা করি যদি চলে আসে। এরা কি করে 100% অ্যাকিউরেসির উপর ফোকাস করে, কিরকম, যে আমি যে কটা উত্তর দেবো সে কটা যেন সঠিক হয়, অতএব যেভাবে নর্মালাইজেশন হবে সেভাবেই আমার চান্সটা থাকবে। খেলাটা বুঝলে? অর্থাৎ আমি আরেকটু তোমাদেরকে ডিটেলে বোঝাই। ধরো 25টা কোশ্চেন তোমাকে করতে হচ্ছে এক একটা সেকশনে, এখানে 25, এখানে 25। ও কি করলো না, 17টা পারলো জিকে থেকে, আর পারলো না। ও ভালো প্রিপারেশন নিয়ে গেছিল, অনেক পড়াশোনা করেছিল, আর পারলো না। ও কিন্তু ট্রাই করবে না। যে স্টুডেন্টসের মধ্যে কনফিডেন্স নেই, যে কম চেষ্টা করে গেছে, সেও হয়তো 17টা করে দিয়েছে, কিন্তু তার মধ্যে এটা ওকট পাকট করবে যে আমি তো বেশি পড়াশোনা করিনি, আমার মধ্যে যে কনফিডেন্স নেই, অতএব আমাকে 25টা মারতে হবে। এই চক্করে কি করবে, সে বাকিগুলোকে ভুল করবে, ঠিক আছে? যখনই ভুল করবে তখনই তার নর্মালাইজেশনে অ্যাকুরেসিটা কমবে, অ্যাকুরেসি যখনই কমবে তার নর্মাল কাট অফটা কমিয়ে দেবে, বোঝা গেল? কিন্তু 100% অ্যাকুরেসির উপর ফোকাস করা, অর্থাৎ এইটা তোমাকে বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যে নর্মালাইজেশনটা আমার হাতে নেই, অতএব আমি যেটুকু করব সেটাই আমার সম্পদ, সেখানে যেন 100% সঠিক আনসার আমি করে আসতে পারি। এবং সেই 100%টা কত, প্রায় 80%-এর মতো আমি যেন সঠিক উত্তর করি এবং সেটা যেন সবকটাই সঠিক হয়। আমি 85ও যদি করে আসি এবং সেখানে যদি 10% 5% ভুল করে দিই, তখন এই 80% স্কোরটা তোমার প্রায় 70-র নিচে নেমে যাবে, প্রায় 70-র নিচে নেমে যাবে। অতএব এই ভুলটা করবে না। আমার কথাটা বোঝা গেল? যেটুকু পারবে সেটুকু করলে, যদি এলিমিনেশনের মাধ্যমে কিছু আনসার বের করতে পারো পারলে, তারপরে আর ট্রাই করবে না, ঠিক আছে? বেশ। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলে দিই, সিলেবাস শেষের আগেই মক টেস্ট দেওয়া শুরু করে দিও না। সিলেবাসের মধ্যে তোমার পরে কি কি পড়ে বলছি শোনো। থিওরি পড়ে, তোমার টেস্ট সিরিজ পড়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়ে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পড়ে, মক টেস্ট কিন্তু অনেক পড়ে, ঠিক আছে? আগে সিলেবাস শেষ, তারপরে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস এবং মক টেস্ট, এইগুলো সব বলে দেবো আরো 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 আরো, যখন ব্যাচে আসবে তখন সব বলে দেবো যে কখন কি করবে, ঠিক আছে? বেশ। এবার এই জায়গাটা একটু ভালো করে দেখো, যে পয়েন্টটা আমি লিখেছি খুব ইম্পর্টেন্ট, যে প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এটা আমরা জানি না, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কত দর দিই না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একবার দেখলেই হয়ে যাবে। দেখো, বিগত বছরের একটি প্রশ্নপত্র সলভ করো। 2 নম্বর স্টেপ কি আছে, কোন কোন টপিক উত্তর ভুল হলো বা সময় বেশি লাগলো তা নিশ্চিত করো। 3 নম্বর পয়েন্ট কি আছে, ঠিক আছে, বই থেকে শুধু সেই দুর্বল টপিকগুলোর কনসেপ্ট আবার ক্লিয়ার করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু প্র্যাকটিস করার জন্য নয়, এসএসসির প্রশ্ন ধরন অনুমান করার সেরা র্যাডার হচ্ছে কি না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একদম সিম্পল কথা বললাম, যেগুলো করলে, যেগুলো ভুল হলো সেগুলোকে আলাদা করে জোর দাও, সেইটুকুই। এবং তুমি ওইগুলো করতে 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 1 মাস পর দেখবে তোমার আইডিয়া হয়ে যাবে যে কোথা থেকে আসে, কোনগুলো আমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এই আইডিয়াটাই হচ্ছে আসল জায়গা, ঠিক আছে? যখন তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তার অনেকগুলো ব্রাঞ্চ, জানো, এই রাস্তার অনেকগুলো ব্রাঞ্চ, ঠিক আছে? তোমাকে পৌঁছাতে হবে এই জায়গায়। এবার সবাই কি করে, এই ব্রাঞ্চে ঢুকে যায়, এই ব্রাঞ্চে চলে যায়, এই ব্রাঞ্চে চলে যায়, কিন্তু যারা পড়াশোনা করতে 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 সঠিক পথটা বেছে নেয় তাদের টাইমটা কম লাগে, বুঝা গেছে? অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই কিন্তু তোমাকে সঠিক পথটা দেখাবে,
দ্যাটস রিমেম্বার ইট। ওকে, বেশ। এবার 2026-এর স্ট্র্যাটেজি আমি অনেকবার বলেছি, আবার বলতে চলেছি, ঠিক আছে? সেটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো ভালো করে করবে। সিলেবাসের 100% ধারণা, নিখুঁত পিওয়াই কি সলিউশন, ঠিক আছে? তুমি টেক্সট বুক অ্যাপে যাবে, 2025-এর যে সমস্ত প্রশ্নপত্র সেগুলো আপলোড হয়ে গেছে, তোমাদেরকে লেটেস্ট খবর দিলাম, এবং তার সলিউশনও। টার্গেট সেভ স্কোর, ফাইনাল সিলেকশন, এই জায়গাটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। এবার তোমার সুবিধার্থে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে, তুমি 140 ধরে চলতে পারো, বাট এটা টাফ। তুমি 130 ধরে যদি চলো, আমি বলবো তোমার সিলেকশন হয়ে যাবে, জেনারেল পর্যন্ত তোমার সিলেকশন হয়ে যাবে। কারণ 130 যখন যাবে, তখন তোমার মধ্যে সে ক্ষিপ্রতা কাজ করবে না, এটা উত্তর দিতেই হবে, আমাকে এটা করতেই হবে, যা হয়ে যাওয়া হবে, আমার নর্মালাইজেশনে ভাত চলে যাবে। তুমি সেফ 130-এর মতো খেলে এসো, খেলা বুঝে যাবে। আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের সর্বোচ্চ প্রশ্ন মান উত্তর দেওয়ার যেটা অ্যাভারেজ, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। জিকের ক্ষেত্রে 25টা জিকের মধ্যে 18টা হচ্ছে গড়, আর ইংলিশের ক্ষেত্রে 25টা ইংলিশের মধ্যে 20টা থেকে 21টা হচ্ছে গড়। অতএব যারা 18 এবং 20, 21-এ যারা দাঁড়িয়ে আছো, 18 পুরো সম্পূর্ণ সঠিক উত্তর, 20 এবং 21-এর সম্পূর্ণ সঠিক উত্তর, এই দুজনেই কিন্তু বুক বেঁধে থাকতে পারো যে তোমরা পাচ্ছ। যে শিফটেই পরীক্ষা দিয়ে থাকো, যে যাতেই করে থাকো, এটা সর্বোচ্চ অ্যাভারেজ, ঠিক আছে? এগুলো সব তোমার আরটিআই এর মাধ্যমে বেরিয়েছে, সেখান থেকে আমি বলে দিলাম। এবার নতুন প্রিপারেশন নিচ্ছ, তাহলে এতক্ষণ নিশ্চয়ই ভিডিও দেখে বুঝে গেছো কি কি লাগবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্ট, সিলেবাসের ধারণা, সেখান থেকে কনসেপ্ট গঠন করা, কেননা সময় এখনো 5 মাসের ওপর আছে আমাদের। প্রথমে কনসেপ্ট গঠন করা, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনস, তার সঙ্গে অ্যানালিসিস, মক টেস্ট, এবং খুব কম করে দিনের শেষে বা পরীক্ষার আগে যেন 30,000 কোশ্চেন আমরা প্র্যাকটিস করে যেতে পারি, এবং সেগুলোকে 3বার রিভাইজ, এবং সেগুলোকে অন্তত অ্যানালিসিস একবার হলেও, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল ফান্ডা। তাহলে কি নরমালাইজেশন যাবে, কি শিফট হবে, ডিফিকাল্ট হবে না সহজ হবে, এগুলো আমার হাতে নেই, এগুলো আমার হাতে নেই। আমার হাতে আছে কোনটা? 30কে কোশ্চেন্স প্র্যাকটিস করা, সিলেবাসকে কমপ্লিট করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে মূল্য দেওয়া, এবং অ্যাকুরেসি তৈরি করা। তাহলে এটা করলে এখানে অটোমেটিক তোমার জায়গাটা তৈরি হয়ে যাবে। তাহলে আমি কেন ভাবতে যাব কি কাট অফ হবে, কি নর্মালাইজেশন হবে? তাহলে বোকামি আমরা কোথায় করে থাকি, আজ বুঝলে। তো এরপরে এই সব কিছু পাওয়ার জন্য তোমরা কি করবে? ধরো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স চাই, সম্পূর্ণ সিলেবাস চাই, সিলেবাসটাকে ছোট আকারে পড়তে চাই। বেশ, চলে এসে তোমাদের সামনে দেখো, এই প্রথমবার আমরা একটা এমটিএস এর জন্য এতগুলো ব্যাচকে আমরা লঞ্চ করলাম। প্রস্তুতি 1 হয়ে গেছিল, প্রস্তুতি 2 কন্টিনিউ, প্রস্তুতি 3 চলে এলো, এবং ক্লাসের ডেটও তোমাদেরকে জানিয়ে দিলাম 20 জুলাই। যাদের মনে হচ্ছে যে স্যার আমরা ফ্রেশ থেকে পড়বো, একদম প্রথম থেকে 20 জুলাই তোমাদের জন্য ডেট। আর যদি মনে করো যে না স্যার আমরা 20 জুলাই তো পড়বই, কিন্তু আমরা এখন থেকে পড়তে চাই, তাহলে তোমাদের জন্য হচ্ছে এই অফার, যে মিনিমাম 3 মাসের, দেখো 6 মাসের ম্যান্ডেটটা উঠে গেছে, 6 মাসের আর কিছু নেই, ঠিক আছে? 3 মাসের হচ্ছে 529। যে ব্যাচটার কথা তোমাদেরকে দেখালাম আমি এইমাত্র, এই ব্যাচটা 3 মাসে আমরা শেষ করে দেবো, এটুকু অঙ্গীকার তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা 3 মাস নিলেও এটা করতে পারবে। আর যদি 1799 দিয়ে 1 বছর নিয়ে নাও, তাহলে দায়িত্ব আমরা নিয়েই নেব, এবং কি কি তারপরে আবার যখন ব্যাচ আসবে, তারপর আবার যখন রেডি হবে, যখন তোমার কি বলবো রিভিশন চলবে, কি কি করবে না করবে সব কিছু বলে দেবো। দেখতে পাচ্ছ যে আমরা কোনো ভুল লিখি না, লাইভ প্লাস রেকর্ডিং ব্যাচ, স্টাডি নোটস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, প্র্যাকটিস সেট, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এখানে। অর্থাৎ না কিনতে হবে কোনো বই, না কোথাও যেতে হবে, বাড়িতে বসো, পড়াশোনা করো, কনসেন্ট্রেট করো, 5টা মাস চাকরি নিয়ে বেরিয়ে যাও। সব থেকে ভালো উপায় হচ্ছে এটা। এবারে নিতে গেলে কি করবে? নিতে গেলে আমাকে এই নাম্বারে মেসেজ করো, 790
81003447, মনে থাকবে 7908100347। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ভিডিও। তো এই ভিডিওতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, ভালো করে দেখবে, নিজেরা বুঝবে এবং 2026-এর জন্য প্রিপারেশনের জন্য রেডি হও। ওকে, থ্যাংক ইউ।